হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদেরকে পোস্ট মৌর্য পিরিয়ড সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব। এর পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে মৌর্য যুগ সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করেছি। যারা আমার ক্লাসটি এখনো দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসগুলো অবশ্যই দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আজ আমি তোমাদেরকে পরবর্তী মৌর্য যুগ সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব। তাই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং নমস্কার, আমি সৌরভ মণ্ডল, তোমাদের সকলকে স্বাগত জানাই সৌরভ মণ্ডল ক্লাসেস ইউটিউব চ্যানেলে। তাহলে চলো শুরু করি। আমরা সবাই জানি চন্দ্রগুপ্ত মৌর্য মগধের বুকে রাজত্ব করা অত্যাচারী শাসক ধননন্দকে কৌটিল্য সহায়তা নিয়ে 321 খ্রিস্টপূর্বাব্দে পরাজিত করে মগধের সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং মগধের বুকে একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যার নাম মৌর্য সাম্রাজ্য। আর এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি 321 খ্রিস্টপূর্বাব্দে বা 321 বিসিতে কৌটিল্য বা চাণক্যের সহায়তা নিয়ে তিনি মগধের সিংহাসনে বসেন। আর এই মৌর্য সাম্রাজ্য কতদিন স্থায়ী হয়েছিল? মৌর্য সাম্রাজ্য মূলত 321 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধের বুকে রাজত্ব করে। তাহলে এই মৌর্য সাম্রাজ্যের পতন কিভাবে ঘটলো? মৌর্য শেষ শাসক বৃহদ্রকের প্রধান ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ যখন শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে, তখন এই মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে এবং এই পুষ্যমিত্র শুঙ্গ তখন মগধের বুকে একটি নতুন সাম্রাজ্য সূচনা করেন, যার নাম হলো শুঙ্গ রাজবংশ বা শুঙ্গ ডাইনেস্টি। আর এই শুঙ্গ রাজবংশের সময়কালটা কত? শুঙ্গ রাজবংশের সময়কালটা হলো 185 খ্রিস্টপূর্বাব্দ। আর এই পুষ্যমতি শুঙ্গ ছিলেন একজন ব্রাহ্মণ সেনাপ্রধান। তিনি বৃহদ্রথের প্রধান সেনাপতি ছিলেন এবং তিনি বৃহদ্রথকে 185 খ্রিস্টপূর্বাব্দে হত্যা করেছিলেন। তাহলে এবার আমরা পুষ্যমতি শুঙ্গ সম্পর্কে এবার আলোচনা করি। পুষ্যমতি শুঙ্গ যখন 185 খ্রিস্টপূর্বাব্দের পরে মগধের সিংহাসনে বসলেন, তখন ভারতের উত্তর পশ্চিম দিক থেকে ইন্দো গ্রিকরা ভারত আক্রমণ করলো এবং সেই সময় পুষ্যমতি শুঙ্গ অতি দক্ষতার সঙ্গে দুই গ্রিক রাজা মেনান্দার এবং ডেমেট্রিয়াসকে পরাজিত করলেন এবং তিনি তাদেরকে হারিয়ে পুনরায় তার রাজ্যটাকে অনেক অংশ যারা দখল করেছিল সেটিকে উদ্ধার করে নিলেন। আর এই পুষ্যবতী শুঙ্গ নাকি বিদর্ভ অঞ্চল জয়লাভ করেছিল এবং পুরাণ থেকে জানা যায় পুষ্যমতি শুঙ্গ 36 বছর এই মগধের বুকে রাজত্ব করেন। আর এটিও উল্লেখ আছে এই পুষ্যবতী শুঙ্গ আমাদের পতঞ্জলি পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তাহলে চলো আমি এই সকল ডিটেলস গুলো একটু তোমাদের লিখে দিই। আমরা তাহলে এখন দেখব শুঙ্গ ডাইনেস্টি। শুঙ্গ ডাইনেস্টি, এই শুঙ্গ ডাইনেস্টির সময়কালটা আমরা প্রথমে দেখি। শুঙ্গ ডাইনেস্টির সময়কাল যদি আমরা দেখি 185 থেকে 73 বিসি। আর এই শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন আমরা সবাই জানি পুষ্যভূতি শুঙ্গ, ফাউন্ডার। পুষ্যভূতি শুঙ্গ ছিলেন এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। পুষ্যভূতি শুঙ্গ ছিলেন শেষ মৌর্য সম্রাট
বৃহদ্রথের ব্রাহ্মণ সেনাপ্রধান। ব্রাহ্মণ সেনাপ্রধান। পুষ্যবতী শুঙ্গ ছিলেন শেষ মধ্য সম্রাট বৃহদ্রথের ব্রাহ্মণ সেনাপ্রধান। পুষ্যভূতি শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে মগধের বুকে একটি নতুন ডাইনেস্টি বা মগধের বুকে একটি নতুন সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন, যার নাম শুঙ্গ ডাইনেস্টি। আর এই শুঙ্গ ডাইনেস্টি প্রতিষ্ঠা করলেন আনুমানিক 185 বিসি নাগাদ। 185 বিসি নাগাদ পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করলেন। পুষ্যবতী শুঙ্গ এ সময়কালে উত্তর পশ্চিম দিক দিয়ে ইন্দো গ্রিকরা ভারত আক্রমণ করে। ভারত আক্রমণ করেন। এই ইন্দো গ্রিক এখানে দুজন ইন্দো গ্রিক রাজা ভারত আক্রমণ করেন। এক ছিল মেনান্দার ও ডেমিট্রিয়াস, দুজন ইন্দো গ্রিক রাজা। এই মেনান্দার এবং ডেমিট্রিয়াস এই দুজনকে তিনি পরাজিত করেন। পুষ্যবতী শুঙ্গ মেনান্দার এবং ডেমিট্রিয়াসকে পরাজিত করেন। উল্লেখ আছে পুষ্যবতী শুঙ্গ বিদর্ভ অঞ্চল জয় করেন। পুষ্যবতী শুঙ্গ বিদর্ভ অঞ্চল জয়লাভ করেন। এছাড়াও তিনি পতঞ্জলির পৃষ্ঠপোষকতা করেছিলেন। আমরা সবাই জানি পুষ্যবতী শুঙ্গ পতঞ্জলির পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। সংস্কৃত ব্যাকরণ পণ্ডিত পতঞ্জলির
পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তাহলে আমি এখানে তোমাদেরকে যে যে পয়েন্টগুলো লিখলাম আমি তোমাদের আরেকবার বলে দিই। আমরা আজকে যেহেতু পরবর্তী মৌর্য যুগ বা পোস্ট মৌর্য পিরিয়ড পড়বো, সেখানে আমরা প্রথমেই দেখতে পাবো শুঙ্গ ডাইনেস্টি, যার সময়কাল 185 থেকে 73 বিসি, অর্থাৎ 185 থেকে 73 খ্রিস্টপূর্বাব্দ। আমরা সবাই জানি যে মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ, আর তিনি পুষ্যবতী শুঙ্গ অর্থাৎ যিনি ছিলেন এই মৌর্য বংশের শেষ শাসক বৃহদ্রথের সেনাপ্রধান, তার হাতে মৃত্যু হয় এবং পুষ্যবতী শুঙ্গ মগধের বুকে একটি নতুন সাম্রাজ্য গড়ে তোলে, যার নাম শুঙ্গ ডাইনেস্টি। সেটাই আমরা দেখবো। শুঙ্গ ডাইনেস্টি প্রতিষ্ঠিত হয় 185 থেকে 173 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এর ফাউন্ডার ছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যবতী শুঙ্গ। এছাড়াও আমরা আরো একটা কিছু কি পয়েন্ট তোমাদেরকে আমি লিখেছি, সেগুলো একবার বলে দিই। পুষ্যবতী শুঙ্গ ছিলেন শেষ মধ্য সম্রাট বৃহদ্রথের ব্রাহ্মণ সেনাপ্রধান, এবং পুষ্যবতী শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে মগধের বুকে একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, যার নাম শুঙ্গ ডাইনেস্টি 185 খ্রিস্টপূর্বাব্দে। আর পুষ্যবতী শুঙ্গ এর সময়কালে উত্তর পশ্চিম দিক থেকে ইন্দো গ্রিকরা ভারত আক্রমণ করেন এবং আক্রমণ করেন। এই দুজনের নাম খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলোকে নোট করবে। মেনান্দার ও ডেমিট্রিয়াস দুজন ইন্দো গ্রিক রাজা উত্তর পশ্চিম দিক থেকে ভারত আক্রমণ করেন এবং পুষ্যবতী শুঙ্গ অতি দক্ষতার সঙ্গে মেনান্দার এবং ডেমিট্রিয়াসকে পরাজিত করেছিলেন এবং তিনি নাকি বিদর্ভ অঞ্চল জয়লাভ করেছিলেন, এমন কথাও আমরা জানতে পারি। এছাড়াও তিনি সংস্কৃত ব্যাকরণ পণ্ডিত পতঞ্জলির পৃষ্ঠপোষকতা লাভও করেছিলেন। তোমরা আমার কথাগুলোকে একটু মন দিয়ে শোনো, পড়াটা আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে রেডি করে দেবো, প্রমিস। তাহলে আমি আরেকবার বলে দিই, শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে পুষ্যবতী শুঙ্গ মানে বৃহদ্রথের প্রধান ব্রাহ্মণ সেনাপ্রধান, তিনি 185 খ্রিস্টপূর্বাব্দে হত্যা করে মগধের বুকে একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, যার নাম শুঙ্গ রাজবংশ। এই শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যবতী শুঙ্গ। তার সময়কাল 185 থেকে এই শুঙ্গ রাজবংশ 75 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধের বুকে শাসন করে, আর তাদের রাজধানী ছিল পাটলিপুত্র। এটা আমি লিখিনি, আমি তোমাদের পিছনে আরো পুষ্যবতী শুঙ্গ থেকে কিছু ইনফরমেশন দেব, সেগুলো আমি ওখানে লিখে দিই, আগে কিছুটা বলে নিই। আর এই পুষ্যবতী শুঙ্গ যখন মগধের বুকে শাসন শুরু করলেন, তখন উত্তর পশ্চিম দিক থেকে অর্থাৎ ভারতের উত্তর পশ্চিম দিক থেকে দুজন ইন্দো গ্রিক রাজা ডেমেট্রিয়াস এবং মিনান্দার, এই দুজন ভারতকে আক্রমণ করলেন এবং পুষ্যবতী শুঙ্গ অতি দক্ষতার সঙ্গে এই দুজনকে পরাজিত করলেন এবং বিদর্ভ অঞ্চল জয়লাভ করলেন। এবং পুষ্যবতী শুঙ্গ এবং সংস্কৃত ব্যাকরণ পণ্ডিত পতঞ্জলির পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, সেটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। আর এই পুষ্যবতী শুঙ্গ আমরা দেখতে পাই এই উত্তর পশ্চিম দিক থেকে ইন্দো গ্রিকরা যখন ভারত আক্রমণ করলো, তখন যে দুজন আক্রমণ করে সেই আক্রমণ করে মেনান্দার এবং ডেমেট্রিয়াস, এই দুজনের নাম পরীক্ষাতে বারবার আসে, তোমরা এগুলোকে একটু নোট করে রাখবে, এটা আমার রিকোয়েস্ট। মেনান্দার এবং ডেমেট্রিয়াস এবং পতঞ্জলির তিনি পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এবং বলা হয় পুরাণ অনুসারে তার রাজত্বকাল 36 বছর স্থায়ী হয়েছিল এবং পুষ্যবতী শুঙ্গ 151 বিসি নাগাদ তিনি মৃত্যুবরণ করেন। তাহলে চলো সেই সকল আরো ইনফরমেশন গুলো আমি তোমাদের এখানে লিখে দিই। আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট লাইন এখান থেকে পুষ্যবতী শুঙ্গর সময় কিছু সংস্কারমূলক কাজ হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সাঁচি এবং বারহুতের স্তূপ নতুন করে সংস্কার করা হয় এবং এই সাঁচি নামক স্থানে তিনি পাথরের তৈরি একটি গেটও নাকি নির্মাণ করেন বলে আমরা জানতে পারি। তাহলে চলো এবার সেগুলো আমরা দেখব পুষ্যবতীর বিষয়ে। তাহলে আমি তোমাদের যাদেরকে বলছি এই কথাগুলো, যারা জানো না অবশ্যই তোমরা নোট করো। তাহলে প্রথমে আমি দেখব ক্যাপিটাল অর্থাৎ এই শুঙ্গ রাজবংশের ক্যাপিটাল কোথায় ছিল? পাটলিপুত্র।
পাটলিপুত্র। পাটলিপুত্র ছিল এদের রাজধানী। আর পশুপতি শুঙ্গ সংস্কারমূলক কাজের মধ্যে আমরা দুটো সংস্কার দেখতে পারি, সেটা হলো ভারত এবং সাঁচি স্তূপ নির্মাণ। পশুপতি শুঙ্গ সময়কালে পুষ্যভূতির সময়কালে সাঁচি ও বারহুতের স্তূপ সংস্কার করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, সংস্কার করা হয়। সাঁচি ও বারহুতের স্তূপ সংস্কার করা হয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট লাইন, পুষ্যবতী শুঙ্গ নাকি এই সাঁচি নামক স্থানে পাথরের একটি গেট বা প্রবেশদ্বার নির্মাণ করেন। পুষ্যবতী শুঙ্গ সাঁচিতে পাথরের তৈরি একটি প্রবেশদ্বার নির্মাণ করেন। পুরাণ অনুসারে বলা হয়, পুরাণ থেকে জানা যায় পুরাণ থেকে আমরা জানতে পারি পুষ্যভূতি এর রাজত্বকাল ছিল 36 বছর। 36 ইয়ার বা 36 বছর স্থায়ী হয়। পুরাণ থেকে আমরা জানতে পারি যে পুষ্যভূতির রাজত্বকাল ছিল 36 বছর এবং তিনি 151 বিসিতে মারা যান। এবং পুষ্যভূতি মারা যাওয়ার পরে তার পুত্র অগ্নিমিত্র সিংহাসনে বসেন। পুষ্যভূতির মৃত্যুর পরে তার পুত্র অগ্নিমিত্র সিংহাসনে বসেন। তাহলে আমি এখানে কি লিখে দিলাম তোমাদের, যে এই পুষ্যভূতি দ্বারা প্রতিষ্ঠিত শুঙ্গ বংশের রাজধানী ছিল পাটলিপুত্র এবং পুষ্যভূতির সময়কালে দুটো সংস্কারমূলক কাজ হয়। তিনি সাঁচি এবং বারহুতের স্তূপ সংস্কার করেন এবং সাঁচিতে নাকি একটি পাথরের প্রবেশদ্বারও তিনি নির্মাণ করেন। এই পুষ্যভূতির শাসনকাল পুরাণ থেকে জানা যায় তিনি 36 বছর শাসন করেছিলেন এবং 151 খ্রিস্টপূর্বাব্দে তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পরে তার পুত্র অগ্নিমিত্র সিংহাসনে আরোহণ করেন। তোমরা এটুকু নোট করে নাও। এরপরে আমি তোমাদেরকে অগ্নিমিত্র সম্পর্কে কিছু কথা বলবো। আশা করি তোমাদের এতক্ষণে নোট করা বা একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে অগ্নিমিত্র সম্পর্কে দু চার কথা বলবো। তাহলে চলো এবার আমরা পুষ্যভূতির পুত্র অগ্নিমিত্র সম্পর্কে আলোচনা করব। এই অগ্নিমিত্র ছিল পুষ্যভূতি শুঙ্গের পুত্র। পুষ্যভূতি শুঙ্গের
পুত্র ছিলেন অগ্নিমিত্র। তাহলে যদি আমরা সময়কাল দেখি, টাইম পিরিয়ড, অগ্নিমিত্র সময়কাল তিনি 149 থেকে 141 বিসি। এই অগ্নিমিত্র ছিলেন কালিদাসের এটা খুবই, অগ্নিমিত্র ছিলেন কালিদাসের মালবিকাগ্নিমিত্রম কাব্যের নায়ক। তাহলে আমরা অগ্নিমিত্র থেকে কি দেখতে পেলাম? অগ্নিমিত্র ছিলেন পশুপতি শুঙ্গের পুত্র এবং তার সময়কাল 149 থেকে 141 খ্রিস্টপূর্বাব্দ। আর এটি সব থেকে ইম্পর্টেন্ট লাইন, তোমরা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখবেই যে অগ্নিমিত্র ছিলেন কালিদাসের মালবিকাগ্নিমিত্রম কাব্যের নায়ক। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন পরীক্ষাতে আসে। অগ্নিমিত্র ছিলেন কালিদাসের মালবিকাগ্নিমিত্রম কাব্যের নায়ক। তাহলে আমরা পশুপতি শুঙ্গ দেখলাম, তার পুত্র অগ্নিমিত্র দেখলাম। এবার আমরা এই বংশের আরো অন্যান্য কিছু শাসকের সম্পর্কে তোমাদের বলে দিই। এদের অন্যান্য অর্থাৎ উত্তরসূরি ছিলেন বাসুদেব। বাসুদেবের পরবর্তীকালে শাসকদের তেমন কোনো উল্লেখ পাওয়া যায় না, তবে বিভিন্ন লেখক থেকে জানা যায় অন্ধ্রক, পুলিন্দক প্রভৃতি। কিন্তু এই শুঙ্গ বংশের শেষ শাসকটা তোমরা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। শুঙ্গ বংশের শেষ শাসক ছিলেন দেবহূতি। এই দেবহূতিকে আবার হত্যা করেন তারই সেনাপতি বাসুদেব কর্ণ। সরি, আমাদের অন্যান্য শাসকের মধ্যে এখানে বাসুদেব হবে না। বাসুদেব তো আমরা সবাই জানি, বাসুদেব এই দেবভূতিকে হত্যা করে। এখানে হবে বসুমিত্র। সরি, তোমরা কিছু মনে করো না, এক্সট্রিমলি সরি। এই বসুমিত্র ছিলেন এই অগ্নিমিত্রের পরবর্তী শাসক, কিন্তু এরপরে অন্ধ্র, পুলিন্দক এদের সম্পর্কে তেমন স্পষ্ট ধারণা পাওয়া যায় না। আর এটা তোমরা মনে করো, শুঙ্গ বংশের শেষ শাসক ছিলেন দেবহূতি। এই দেবহূতিকে হত্যা করেন কে? বাসুদেব কর্ণ। দেবভূতিকে হত্যা করেন বাসুদেব কর্ণ। তাকে হত্যা করেন 73 বিসিতে, আনুমানিক 73 বিসিতে হত্যা করেন এবং মগধের বুকে একটি নতুন সাম্রাজ্যের সূচনা করলেন, যার নাম কান্ন বা কানভা রাজবংশ, যার সময়কাল আমরা সবাই জানি কানভা ডাইনেস্টি। এই সময়কাল 78 থেকে 28 বিসি। 78 নয়, সরি 73 থেকে 28 বিসি। এটা হচ্ছে কান্ন বা কানভা রাজবংশ। তাহলে আমরা এখানে মূলত দেখলাম
অগ্নিমিত্রর পরে যে সকল শাসকরা ছিল তারা ছিল খুবই দুর্বল প্রকৃতির। যেমন বাসুদেবের কর্ণ আমাদের শেষ শুঙ্গ শাসক দেবভূতিকে হত্যা করে মগধের বুকে ৭৩ খ্রিস্টপূর্বাব্দে একটি নতুন সাম্রাজ্য সূচনা করলেন, যার নাম কানভা বা কান্য রাজবংশ। যে রাজবংশ মগধের বুকে টিকে ছিল ৭৩ বিসি থেকে ২৮ বিসি পর্যন্ত। তাহলে চলো এবার আমরা এই কান্য বা কানভা রাজবংশ সম্পর্কে আলোচনা করি। তাহলে আমরা দেখলাম এই যে কান্য বা কানভা রাজবংশ কিভাবে উৎপত্তি ঘটলো। শুঙ্গ বংশের শেষ শাসক ছিলেন দেবভূতি এবং তারই মন্ত্রী ছিলেন বাসুদেব কর্ণ। তিনি এই দেবভূতিকে হত্যা করে মগধের বুকে একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, যার নাম কানভা ডাইনেস্টি বা কান্য রাজবংশ। এই সময়কাল ছিল ৭৩ থেকে ২৮ বিসি পর্যন্ত। মগধের রাজত্ব করে এই কানভা রাজবংশ। এদের রাজধানী ছিল পাটুলি পুত্র। কিন্তু এই বংশ বেশি দিন ধরে মগধের বুকে তাদের রাজত্ব টিকিয়ে রাখতে পারেনি, কারণ এই কান্য রাজবংশের পরবর্তীকালে সাতবাহন রাজা শিমুক এই বংশের শেষ শাসক, অর্থাৎ আমরা কানভা বংশের শেষ শাসক সুশর্মনকে হত্যা করে এই বংশের বিলুপ ঘটান। তাহলে আমরা চলো এবার ২-৪ পয়েন্ট এখানে লিখে দিই। বাসুদেব কর্ণ এই বংশের প্রতিষ্ঠাতা। বাসুদেব কর্ণ ছিলেন দেবভূতির মন্ত্রী। তিনি তাকে হত্যা করে সিংহাসনে বসেন। এই বংশের সময়কাল কান্য রাজবংশ ৭৩ বিসি থেকে ২৮ বিসি পর্যন্ত রাজত্ব করে। এতে তো রাজধানী আমরা দেখবই। যদি আমরা এই কান্য রাজবংশের রাজধানী দেখি, তাদের রাজধানী ছিল পাটুলিপুত্র। আর এই রাজবংশটা মূলত কোথায় কোথায় বিস্তৃত ছিল সে সম্পর্কে আমি একটু তোমাদের লিখে দিই। এই রাজবংশ কান্য রাজবংশ পূর্ব ভারত বা ইস্ট ইন্ডিয়া এবং মধ্য ভারত নিয়ে মধ্য ভারতের কিছু অংশ নিয়ে গঠিত হয় এই কান্য রাজবংশ। সাতবাহন রাজা শিমুক কান্য রাজবংশের শেষ শাসক ছিলেন কে? সুশর্মন। এই সুশর্মনকে হত্যা করলে এই বংশের সুশর্মনকে হত্যা করেন। এর ফলে এই সাম্রাজ্যের পতন ঘটে। এর ফলে কান্য
রাজবংশের পতন হয়। তাহলে আমি তোমাদেরকে আরেকবার বলে দিই, এই কানো রাজবংশ বা কানভা ডাইনেস্টি প্রতিষ্ঠা করেন বাসুদেব কর্ণ, যিনি ছিলেন দেবহূতির প্রধান সেনাপতি, সেনাপতি নয়, মন্ত্রী। এই বাসুদেব কর্ণ ছিলেন দেবহূতির মন্ত্রী, যিনি তাকে হত্যা করে এই কানো রাজবংশটিকে প্রতিষ্ঠা করেন। আর এই কানো রাজবংশ মূলত রাজত্ব করে মগধের বুকে ৭৩ বিসি থেকে ২৮ বিসি পর্যন্ত। আর এই সাম্রাজ্য আমরা দেখতে পাই পূর্ব ভারত এবং মধ্য ভারতের কিছু অংশ নিয়ে এই সাম্রাজ্যটা বিস্তৃতি ছিল। আর এই রাজবংশের রাজধানী ছিল পাটলিপুত্র। এবং এরপরে আমরা দেখতে পাবো সাতবাহন রাজা শিমুক এই বংশের শেষ শাসক, অর্থাৎ আমাদের কানহা বংশের শেষ শাসক সুশর্মনকে হত্যা করার মাধ্যমে এই কানো রাজবংশের পতন ঘটে। এইটুকুই ছিল আজকের ক্লাস। আমি যতটুকু পারলাম তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নমস্কার জানি আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে।